আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ নিগার সুলতানা ফ্রম রাজধানী আইডিয়াল কলেজ। আজকের ক্লাসে আমরা দুটো থিম পড়ব। আমরা জানি যে আমাদের সিলেবাসে টেক্সচুয়াল নন টেক্সচুয়াল দুই ধরনের থিমই আছে, এবং তোমাদের যে ইংলিশের শিটটা দেওয়া হয়েছে কিছুদিন আগে, মানে সব সাবজেক্টের শিটের সাথে তো ইংলিশের শিটও ছিল, এবার ওখানে প্রায় 10 থেকে 12টার মতো থিম সিলেক্ট করে দেওয়া আছে। বলা হয়েছে যে ওখান থেকে পড়লে তোমরা সেকেন্ড সেমিস্টার ফাইনালে থিমটা কমন পাবে। থিমের ব্যাপারটা আসলে কি, এই থিমগুলো ঘুরে ফিরে রিপিট হতে থাকবে। মোট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলিয়ে হয়তো 20-22টার মতো থিমই তোমাদের পড়তে হবে, টেক্সচুয়াল নন টেক্সচুয়াল মিলিয়ে। সো ফার্স্ট সেমিস্টারে যেটা পড়েছো সেটাও বাদ দিও না। ফার্স্ট সেমিস্টার এই একটা জিনিস আমরা রিভিশনে রাখছি সেকেন্ড সেমিস্টারের জন্য, সেটা হচ্ছে থিম। সো গত সেমিস্টারের যে থিমের ক্লাসগুলো হয়েছে সেগুলো দেখে নিবে, এবং ওই সেমিস্টারে যেগুলো সাজেশন দেওয়া হয়েছিল পড়ার জন্য সেগুলো অ্যাট এ গ্লান্স দেখে নিবে। আজকের ক্লাসে আমাদের থিম আমরা পড়বো একটা শর্ট স্টোরির উপরে, আর একটা হচ্ছে কবিতার উপরে। কবিতাটা তোমাদের টেক্সচুয়াল অ্যাডোলেসেন্স, যেটা আমরা পড়েছি ইউনিট 6-এ। সেই ইউনিট 6-এর লেসন 3-তে তোমরা দেখবে একটা ছোট্ট প্যাসেজ আছে তোমাদের অনুপম বই, যেটা আমরা ফলো করি ক্লাসের জন্য। সেই অনুপম বইয়ের সম্ভবত 29 নাম্বার সিন প্যাসেজে তোমাদের এই ওই অ্যাডোলেসেন্সের সেই যে ইউনিট 6-এর লেসন 3টা সেটা দেওয়া আছে, ছোট্ট একটা প্যাসেজ। তো সেই প্যাসেজটা বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু প্যাসেজের মধ্যে যে কথাগুলো এসছে সেগুলো খুবই জীবন ঘনিষ্ঠ। আমরা ইউনিট 15 যখন পড়ব তখন এই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লেখা আমরা পড়ব, দ্য ইস্টার্ন ইউনিভার্সিটি। সেখানে তিনি আমাদের যে অ্যাজ ইউজুয়াল মানে আমাদের কনটেক্সট অনুযায়ী যে ইউনিভার্সিটির এডুকেশন সিস্টেমটা সেটাকে ক্রিটিসাইজ করেই সেই প্যাসেজটা লেখা হয়েছে, প্রবন্ধটা লেখা হয়েছে। এবং শিশু শিক্ষার ক্ষেত্রে আমাদের যে সীমাবদ্ধতা সেটা ফোকাস করেই কিন্তু আমাদের এই সিন প্যাসেজ 29 এবং আজকের যে কবিতাটা পড়াবো সেখানে একটা শিশু তার বাবা মার কাছে আকুতি করছে এই পড়াশোনার গণ্ডি থেকে, পড়াশোনার বেড়াজাল থেকে বের হয়ে এসে সে কি করতে চায় সেটা তার বাবা মাকে বোঝানোর জন্য সে একটা মানে থরলি তার মনের ইচ্ছাগুলো বলে গেছে। তো উইলিয়াম ব্লেকের যে কবিতাটা আমরা আজকে পড়বো সেটার নাম হচ্ছে দ্য স্কুল বয়। স্কুল বয় কবিতাটা বেশ বড়, আমরা তার পুরোটা পড়বো না। তোমাদের এই প্যাসেজ থিমের জন্য যতটুকু পড়া দরকার, লাস্টের 2টা প্যারা সেই কবিতা, সেটুকুই আমরা আজকের ক্লাসের জন্য পড়ব। এখানে আরেকটা কথা ছোট করে শেয়ার করি, তোমাদের সিন প্যাসেজ 29-এ যেটা আছে তোমরা দেখবে যে ওখানে শিশু শিক্ষার যে অধিকার, শিশু শিক্ষাটা একটা অধিকারের মধ্যেই পড়ে। একটা শিশু জন্মগতভাবেই শিক্ষা গ্রহণ করার অধিকার নিয়েই জন্মায়, কিন্তু সেখানে তার শিক্ষার পরিবেশ, তার টিচারদের সাথে তার রিলেশন সব কিছুই কিন্তু ভ্যারি করে, সব কিছু নিয়েই কিন্তু তার শিক্ষাটা পরিপূর্ণতা পায়। তো আমাদের দেশে কি হয়, আমাদের দেশে বা ভারতীয় উপমহাদেশের শিক্ষা ব্যবস্থাটা আসলে এরকম মনে হতে পারে যে শিশুর উপর শিক্ষাটাকে জোর করে চাপিয়ে দেওয়া হয়, অনেক অনেক ম্যাটেরিয়ালস তার উপর চাপিয়ে দেওয়া হয়, অনেক অনেক সাবজেক্টের বোঝা তার উপর চাপিয়ে দেওয়া হয়, কিন্তু সেটাকে ভালো মতো আয়ত্ত করার জন্য সে একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট পায় না। মানে স্কুলের পরিবেশটা হতে হবে চিলড্রেন ফ্রেন্ডলি, যাতে চিলড্রেনরা আনন্দের সাথে শিখতে পারে, তাদের শেখাটা পরিবেশটা যাতে খুব, টিচারদের সাথে তাদের রিলেশনটা যাতে খুব ফ্রেন্ডলি হয়, বা টিচারের প্রতি তার যাতে কোনো ভয় বা বিদ্বেষ না থাকে। মোট কথা এখানে এটাই বলা হয়েছে যে আমাদের দেশের পরিবেশ অনুযায়ী শিক্ষা ব্যবস্থায় একটা শিশু কী ফিল করে, সে স্কুলে থাকার সময়টাকে তার কাছে এমন মনে হয় যে সে লং টাইম একটা খাঁচার মধ্যে বন্দি অবস্থায় আছে, সেখানে না আছে কোনো প্লেজার, না আছে কোনো এনজয়মেন্ট। সো এই সমস্ত কথাবার্তাগুলোই আমরা উইলিয়াম ব্লেকের ওই কবিতাটাতে পাবো। সেখানে একটি শিশু তার বাবা মার কাছে আকুতি করছে যে সে পড়াশোনার এই বেড়াজালে বন্দি হতে চায় না, বরং সে চায় ঘুরে বেড়াতে, উপভোগ করতে। তো এই ঘুরে বেড়ানো, উপভোগ করা কিন্তু জীবনের বাইরে না। যদি আমাদের পড়াশোনার পরিবেশটাকে এরকম এনজয়েবল করা যেত, তাহলে কিন্তু আমাদের শিশুরা পড়াশোনাকে মোটেও বার্ডেন মনে করতো না, তারা আনন্দের সাথেই শিখতে পারতো যদি আমরা সেরকম পরিবেশটা তাদেরকে দিতে পারতাম। তো সেখানে চলো আমরা স্কুল বয়ের এই অবস্থাটা পড়ি, যে তার মনের কষ্টটা সে বাবা মার কাছে কীভাবে ব্যক্ত করেছে বা কী উপমার সাহায্যে সেটা নিজেকেই রিপ্রেজেন্ট করেছে সেটা জানবো। আর আরেকটা থিম আমরা পড়বো, সেটা হচ্ছে একটা শর্ট স্টোরির থিম। তোমাদের যে সাজেশনটা এবার দেওয়া হয়েছে থিমের জন্য, সেখানে তোমাদের বই অনুযায়ী 83 এবং 84 নাম্বার একটা প্যাসেজ দেখবেন। 83 এবং 84 নাম্বার যে থিমটা পড়তে বলা হয়েছে সেটা হচ্ছে শর্ট স্টোরির উপরে। মাঝে মাঝে দু একটা বোর্ড কোশ্চেনে এই শর্ট স্টোরির উপরে তোমাদের থিম লিখতে বলা হয়েছে। সো সেজন্য আমরা একটু প্র্যাকটিস করে রাখবো যাতে কোনো সমস্যা না হয়। আর কবিতার থিমের থেকে গল্পের থিম ডেফিনেটলি সহজই হবে, কারণ কবিতা বুঝতে গেলে আসলে অনেকটা এফোর্ট দিতে হয়, অনেক ধীরস্থিরভাবে চিন্তা করতে হয়। তো একটা শর্ট স্টোরি পড়লে মোটামুটি বোঝা যায়
হোয়াট উড বি দ্য থিম। তো চলো এখন আমরা আজকের মূল ক্লাসটা শুরু করি। তো আজকে আমরা শুরুতেই একটা কবিতার থিম পড়ব, মানে একটা কবিতাটা আগে আমরা পড়ে নিই। সেটা হচ্ছে, নাম হচ্ছে দ্য স্কুল বয়। এটা তোমাদের ইংলিশ ফর টুডে বই তোমরা ইউনিট 6-এর লেসন 3-তে পাবে। যে শর্ট প্যাসেজটা সম্পর্কে আমি একটু আগেই বললাম, সেটাও ওই ইউনিট 6-এর লেসন 3-তেই বলা আছে, তারপরেই কবিতাটা দেওয়া আছে। তো পুরো কবিতাটা এখানে নেই, আমরা থিম পড়ার সুবাদে যেটুকু আমাদের পড়তে হবে আমরা সেটুকুই পড়ব। মানে এই থিমটা তোমাদের বইয়ের 6 নাম্বার থিম, নন টেক্সচুয়ালের 6 নাম্বার থিমের মধ্যে এটা আছে। তো এটা একটা বাচ্চার, একটা স্কুলে পড়ুয়া বাচ্চার কিছু কথা এই কবিতার লাইনগুলোর মাধ্যমে বোঝাতে চেয়েছেন উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেক হচ্ছেন, তিনি কবি ছিলেন এবং একই সাথে আর্টিস্টও ছিলেন, পেইন্টারও ছিলেন। এবং তার যে কবিতা লেখার টপিক, প্রত্যেকটা রাইটারের কিন্তু কিছু ফেভারিট সাইট থাকে, সেই সাইটটাকেই হাইলাইট করে তার কবিতার মধ্যে। তো উইলিয়াম ব্লেকের ফেভারিট টপিক ছিল, তার কবিতা লেখার ফেভারিট সাবজেক্ট ছিল চিলড্রেন। তো এই কবিতা আমরা একটা স্কুল বয়ের আকুতি শুনবো। সে তার বাবা মাকে কিভাবে বোঝাচ্ছে যে তার কাছে স্কুলের পড়াশোনার লাইফটা কীরকম বার্ডেন হয়ে গেছে, এবং সেটা তার কাছে শুধুমাত্রই একটা চাপিয়ে দেওয়া বোঝা ছাড়া আর কিছুই না। সে বরং এই স্কুলের পড়াশোনায় এই রিজিড সিস্টেমের বাইরে বের হয়ে খেলাধুলো করতে চায়, গ্রীষ্মের দিনকে উপভোগ করতে চায়। এই সমস্ত নানান সেন্টেন্স এই কবিতার মধ্যে আমরা পাবো। এবং লাস্টের এই 10টা লাইন যদি আমরা ওভাবে বিবেচনা করি, তাহলে প্রথম 5টা লাইনে আমরা একটা সার্কামস্টেন্স, একটা সিচুয়েশন পাবো, এবং সেই সিচুয়েশনটা যদি হয় তাহলে তার আফটার ইফেক্টটি কী কী হতে পারে সেটা আবার পরবর্তী 5টা লাইনে বলা আছে। তো আমরা এখন কবিতাটা শুরু করি। প্রথম 5টা প্যারা আমি আগে পড়ছি। ও ফাদার অ্যান্ড মাদার, ইফ বার্ডস আর নিপড অ্যান্ড ব্লুজমস ব্লোন অ্যাওয়ে, and if the tender plants are stripped of their joy in the springing day by sorrow and care's dismay. এখানে বাবা মাকে উদ্দেশ্য করে, মানে জন্মদাত্রীকে উদ্দেশ্য করে শিশুটি বলছে, যদি কুড়ি ছিঁড়ে যায়, বার্স মানে হচ্ছে কুড়ি, গাছে ফুলের কুড়ি যেটা আমরা বলি সেটা হচ্ছে যদি কুড়িগুলো ছিঁড়ে যায়, অ্যান্ড ব্লুজমস ব্লোন অ্যাওয়ে, ব্লুজমস মানে ফ্লাওয়ার, ফুল যদি ঝরে যায়, অ্যান্ড ইফ দ্য টেন্ডার প্ল্যান্টস আর স্ট্রিপড, এবং যদি কচি পাতাগুলো ছিঁড়ে নেওয়া হয়, অফ দেয়ার জয় ইন দ্য স্প্রিংইং ডে বাই সরো অ্যান্ড কেয়ারস ডিসমে। স্প্রিংইং ডে মানে কি, মানে বসন্তের কোনো একটা দিনের যদি সমস্ত আনন্দটুকু কেড়ে নেওয়া হয়, কি দ্বারা? দুঃখ এবং ব্যস্ততার, হতাশার দ্বারা। তাহলে কি হবে? হাউ শ্যাল দ্য সামার অ্যারাইজ ইন জয়, অর দ্য সামার ফ্রুটস অ্যাপেয়ার, অর হাউ শ্যাল উই গ্যাদার হোয়াট গ্রিভস ডিস্ট্রয়, or blaze the mellowing air when the blast of winter appear। বলা হচ্ছে যদি এই ঘটনাগুলো ঘটে তাহলে কিভাবে গ্রীষ্ম আনন্দের মধ্য দিয়ে আমাদের মাঝে আসবে, অথবা গ্রীষ্মের যে ফল যেটা আমরা উপভোগ করি সেটাই বা কিভাবে দেখা দিবে, or how shall we gather what griefs destroy, অথবা কিভাবে আমরা সেই বস্তুগুলো জমাবো, সেই বস্তুগুলো একত্র করব যা দুঃখকে দূর করবে বা দুঃখকে ধ্বংস করে দিবে, or bless the mellowing air, কিংবা আশীর্বাদে ভরে উঠবে কোনো একটা বছর, when the blast of winter appear, যখন নেমে আসবে শৈত্যের ঝড় বা শীতকালীন ঝড়। মানে বলা হচ্ছে যদি শীতকালীন ঝড় আসে তাহলে সেই বছরটাই কিভাবে আশীর্বাদ পুষ্ট হবে, বা আমরা কিভাবে সেই বস্তুগুলো জন্মাবো বা একত্র করব যেগুলো দ্বারা দুঃখ দূর হবে, অথবা গ্রীষ্মের ফল কিভাবে দেখা দিবে, গ্রীষ্মের ফলের কিভাবে আবির্ভাব হবে, অথবা গ্রীষ্মই বা কিভাবে আমাদের মধ্যে উদয় হবে। সো এটা একটা রূপক বলা যায়। এই রূপকের মধ্যে দিয়ে বোঝানো হয়েছে যদি একটা শিশুকে একেবারে কুড়ি অবস্থাতেই তার জীবনের সমস্ত আনন্দটুকু কেড়ে নেওয়া হয়, তাহলে তার পরবর্তী জীবনের যে ধাপগুলো সেগুলো কি সুন্দরভাবে প্রস্ফুটিত হবে? আসলে কিন্তু হবে না। তো আসো এখন আমরা অনুপম বইয়ে যে থিমটার দেয়া আছে, এই কবিতার যে থিমটা দেয়া আছে সেটাতে দেখি কি বলেছে। In the poem, the poet laments that our faulty education system robs the young children of their childhood pleasures. এই কবিতায় কবি মোটামুটি বিলাপ করে বলেছে যে আমাদের যে ভুলে ভরা একাডেমিক সিস্টেম, এডুকেশনাল সিস্টেম, সেটা এই ছোট ছোট বাচ্চাদের যে আনন্দ, চাইল্ডহুডে তারা যে আনন্দটা করবে, শৈশবকালের যে আনন্দটা তারা করবে, সেই আনন্দটাকেই চুরি করে নিচ্ছে বা রব করে নিচ্ছে।
Without childhood pleasures, they will not naturally grow up and will fail to face the pangs of adulthood. এই যে আনন্দগুলোর কথা, শৈশবকালীন যে আনন্দগুলোর তাদের থাকছে না, বাদ হয়ে যাচ্ছে তাদের লাইফ থেকে, সেগুলোর জন্য কি হচ্ছে, তারা প্রকৃতিগতভাবে তারা বিল্ড আপ হচ্ছে না, গড়ে উঠতে পারছে না। স্বাভাবিকভাবে যে একটা শিশু গড়ে উঠবে, খেলাধুলো, আনন্দ, এইগুলোর মধ্যে দিয়ে যে একটা শিশু স্বাভাবিকভাবে প্রকৃতিতে বেড়ে ওঠে বা বড় হয়ে ওঠে, ওই ব্যাপারটা তো আর হবে না। এবং তাদের যে অ্যাডাল্টহুডটা, তারা যে শিশুকাল পার হয়ে যে তারা অ্যাডাল্ট হবে, প্রাপ্তবয়স্ক হবে, তখন সেখানকার যে প্যাংসগুলো আছে সেগুলো তারা কিভাবে ফেস করবে। একটা শিশু যখন ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, ধাপে ধাপে পরিবেশের বিভিন্ন জিনিস দেখেই কিন্তু সে সেগুলোর মধ্যে নিজেকে আত্মস্থ করার চেষ্টা করে বা নিজেকে ধাতস্থ করার চেষ্টা করে, যাতে পরবর্তীতে কোনো সমস্যা তার জীবনে আসলে সে সেটা ফেস করতে পারে। কিন্তু যদি প্রকৃতিগতভাবে তাদের গ্রো আপের সিস্টেমটা আমরা বন্ধ করে রাখি, বা এই একাডেমির যে একটা বিশাল বোঝা তাদের উপর চাপিয়ে দেওয়া হয়, যে বোঝাটার কারণে তাদের চাইল্ডহুড প্লেজারটাই ব্যাহত হয়, তাহলে তারা সেই পরবর্তী জীবনের ধকলটা কিভাবে ফেস করতে পারবে না, ফেস করতে তারা ফেইলিওর হবে। ইম্পোজড টিচিং রেজাল্টস ইন এ লং টাইম ড্যামেজ টু দেয়ার মেন্টাল ডেভেলপমেন্ট। এই যে ইম্পোজড টিচিং বলতে, টিচিংয়ের যে বোঝা, শিক্ষার যে বোঝাটা তাদের উপর চাপিয়ে দেওয়া হয়, এর ফলশ্রুতিতে কি হয়, তাদের মানসিক যে গ্রোথটা, মানসিক যে উন্নতি সাধন, সেটা সম্পূর্ণরূপেই ব্যাহত হয়। এটাই বলা হয়েছে এই কবিতার থিমে। তো আরেকবার পড়ি। ইন দ্য পোয়েম দ্য পোয়েট ল্যামেন্টস দ্যাট আওয়ার ফল্টি এডুকেশন সিস্টেম রবস দ্য ইয়াং চিলড্রেন অফ দেয়ার চাইল্ডহুড প্লেজার্স। Without childhood pleasures, they will not naturally grow up and will fail to face the pangs of adulthood. Imposed teaching results in a long time damage to their mental development. যেরকম 50 ওয়ার্ডের মধ্যে থিম লেখার কথা বলা আছে বা থিম লেখার যে সিস্টেম, সেই 50 ওয়ার্ডের মধ্যেই কিন্তু আমাদের থিমটা লিখতে হবে। তোমরা চাইলে এখান থেকে কিছুটা চেঞ্জ করতে পারো, কিন্তু মূল কথাটা কিন্তু সেম থাকতে হবে। তো এই গেল আমাদের কবিতার থিম। আজকের ক্লাসে আমরা একটা শর্ট স্টোরির থিমও পড়ব। এই শর্ট স্টোরিটা বেশ ইন্টারেস্টিং। এখানে দুটো ভাইয়ের কথা বলা হয়েছে। একটা ভাই খুবই চালাক এবং আরেকটা ভাই অ্যাজ ইউজুয়াল খুবই কী বলবো, ভোলা ভালা বা সহজ সরল টাইপ বলা যায়। তো তাদের লাইফের যে প্রবলেম এবং তারা কিভাবে সেই প্রবলেমটা থেকে বের হয়ে আসে সেটাই বলা হয়েছে। মানে একজনে তার চতুরতার বলি হয়েছিল সে নিজেই। মানে আমরা বলি না যে অতি চালাকের গলায় দড়ি, তো অতি চালাক যারা হতে চায় তারা দেখা যায় যে মাঝে মাঝে এমন কিছু চালাকি করে ফেলে যেটা আলটিমেটলি তাদেরকেই সমস্যায় ফেলে দেয়। তো আসো গল্পটা আমরা পড়ি। There were two brothers in a village. One was Korim by name and the other was Bashir. একটা গ্রামের দুটো ভাইয়ের কথা বলা হচ্ছে, যার একজনের নাম হচ্ছে করিম এবং অপরজন বশির। করিম ওয়াজ এল্ডার ব্রাদার অফ বশির। করিম ছিল এই দুই ভাইয়ের মধ্যে বড়। They began to grow up gradually. তারা আস্তে আস্তে বড় হতে লাগলো। Suddenly their father died. They fell in problem to some extent. তো তাদের বাবা যখন মারা গেল হঠাৎ করে, তো বাবা মারা যাওয়ার পরেই তারা কিছু সমস্যায় পড়লো, মানে কিছু কিছু ব্যাপার নিয়ে বেশ প্রবলেমের মধ্যে পড়লো। করিম ওয়াজ ক্লেভারার দেন বশির। এই দুই ভাইয়ের মধ্যে করিম ছিল অপেক্ষাকৃত চালাক। দ্য ইয়াঙ্গার ওয়াজ ভেরি সিম্পল অ্যান্ড অনেস্ট। এবং ছোটো ভাই বশি, সে ছিল খুবই সাধারণ এবং সৎ একজন মানুষ। করিম অলওয়েজ মেড হিজ ব্রাদার ডিফিকাল্ট টু ওয়ার্ক অ্যান্ড হি হিমসেলফ ডিড নট ডু এনি ওয়ার্ক। এই যে করিম, যে চালাক ভাইয়ের কথা বলা হচ্ছে, সে সমস্ত ডিফিকাল্ট কাজগুলোই করাতো তার ছোটো ভাই বশিরকে দিয়ে, এবং সে মানে করিম লিটারালি কোনো কাজই করতো না। দে হ্যাড টু থিংস। এই টু থিংস বলতে তাদের প্রপার্টি বোঝানো হচ্ছে। ওয়ান ওয়াজ এ কাউ অ্যান্ড দ্য আদার ওয়াজ এ পাম ট্রি। এই দুটো প্রপার্টির মধ্যে একটা হচ্ছে গরু ছিল তাদের এবং একটা পাম ট্রি ছিল। ওয়ান ডে দ্য টু ব্রাদার্স ডিভাইডেড দেয়ার প্রপার্টিস। একদিন দুই ভাই ঠিক করলো যে তারা তাদের এই যে সম্পত্তিটা আছে সেটা ভাগ করবে। তো এই লাস্টের দুটো লাইন একটু আরেকবার রিপিট হয়েছে, তো আমি সেটাতে যাচ্ছি না। Koli took the back part of the cow and gave the front to his brother. তো এই যে দুটো জিনিসের কথা বলা হয়েছে, একটা গরু এবং তাদের একটা তাল গাছ ছিল। তো দুই ভাই যখন এটা ডিভাইড করার বা বন্টন করার সিদ্ধান্ত নিল, যেহেতু করিম চালাক, সে নিজে থেকেই যা করার করলো, মানে সে বিভাজনটাই করলো। সে কি করলো, সে বললো যে আমি গরু যেটা আছে সেটার ব্যাক সাইডটা সে নিবে এবং ফ্রন্ট পাইটটা পাবে বশির। In the same way, Korim himself took the top of the palm trees and gave the bottom to his brother.
এবং গাছটার ভাগ করার ক্ষেত্রেও করিম সেম কাজটাই করলো। সে বলল যে আমি তাল গাছের ওপরের পার্টটা নিব যেখানে ফল হয়, এবং নিচের পার্ট মানে গুড়ি বা শিকড় যেটা, সেটা সে বশিরকে দিয়ে দিল। তো দেখো কিভাবে সে তার ভাইকে ঠকালো। গরুর ব্যাক পার্ট নেওয়া মানে হচ্ছে গরুর দুধটা সেই ভোগ করবে, এবং যেহেতু ফ্রন্ট পার্টটা বশিরের ভাগে পড়েছে, সো বশিরের একমাত্র কাজ হচ্ছে গরুকে খাওয়ানো, তাছাড়া তো আর কোনো কাজ নেই এই ফ্রন্ট পার্ট দিয়ে। এবং তাল গাছের ক্ষেত্রেও কি হলো, করিম নিল যেখানে ফল ধরে সেই অংশটুকু, সে যাতে তালগুলো ভোগ করতে পারে, তালের রস ভোগ করতে পারে, এবং তার ভাইকে দিল গাছের গুড়ির অংশটুকু। মানে এই গাছটাকে দেখাশোনা করবে বশির, কিন্তু তার ফল ভোগ করবে করিম। তার প্ল্যানটা ছিল মোটামুটি এরকমই। সো করিম বিগ্যান টু এনজয় দ্য বেনিফিটস অফ দ্য প্রপার্টিস। এইরকম বন্টনের পরে করিম অ্যাজ ইউজুয়াল সে সম্পত্তিটার যে বেনিফিট, উপকারিতা, সেটা ভোগ করা শুরু করলো, মানে এনজয় করতে লাগলো। বাট বশির ওয়াজ ডিপ্রাইভড অফ গেটিং এনি অ্যাডভান্টেজ। যেহেতু বশির কাজের কিছুই পায়নি, তো সে সব দিক থেকেই বঞ্চিত হলো। গরুর ক্ষেত্রেও সে বঞ্চিত হলো, সে গরুর দুধ ভোগ করতে পারছে না, খেতে পারছে না। গাছের ক্ষেত্রেও তাই, সে গাছের কোনো ফলই পাচ্ছে না, জাস্ট গাছকে সে প্যাম্পারিং করে যাচ্ছে, যত্ন করে যাচ্ছে, এটুকুই ছিল তার কাজ। করিম বিগ্যান টু ড্রিঙ্ক মিল্ক অ্যান্ড জুস অফ দ্য পাম ট্রিজ। করিম গরুর দুধ পান করতে লাগলো, এবং সেই তাল গাছের যে জুস সেটাও সেই পেলো, তার ভাগেই পেলো। ওয়ান ডে এ ক্লেভার ম্যান ইন দ্য ভিলেজ অ্যাডভাইসড বশির টু কাট ডাউন দ্য প্লাম ট্রিজ of his own portion and stopped feeding the cow. Then the problem was solved. তো গ্রামে এরকম অনেক বিচক্ষণ মানুষ থাকে যারা এরকম ডিভাইশন দেখলে, যারা যে সর্বাপেক্ষা ভালো, মানে কম্পারেটিভলি যে ভালো, তাকে কিছু অ্যাডভাইস দিয়ে থাকে যাতে কিভাবে সেই প্রবলেমটা থেকে বের হতে পারে। সো গ্রামের সেই চতুর ব্যক্তিটা বশিরকে কিছু অ্যাডভাইস দিল। তার অ্যাডভাইসের একটা অংশ ছিল যে গরুর ক্ষেত্রে বশির কী করবে, গরুকে খাওয়ানো বশির বন্ধ করে দিবে। তো বশির যদি গরুকে ফিড করা বন্ধ করে দেয়, গরু কিন্তু আর আগের মতো দুধ দিবে না, গরু উইক হয়ে যাবে। আর একটা যেটা বললো পামটির ক্ষেত্রে, সে পামটির ক্ষেত্রেও গরু বশিরকে বলল যে এই গাছটা কেটে ফেলতে, তার যে পোর্শনটা ছিল সেটা কেটে ফেলতে। মানে গুড়ি, গাছের গুড়ি যদি কেটে ফেলা হয় তাহলে তো সেটার কোনো ফলের কোনো ব্যাপারই থাকবে না, গাছই মরে যাবে। সো এই ছিল সেই বিচক্ষণ ব্যক্তিটার বুদ্ধি। তো তার পরবর্তীতে লাইনটা এসেছে দেন দ্য প্রবলেম ওয়াজ সলভড, মানে আর গল্পর বিশদে যাওয়া হয়নি, জাস্ট বলা হয়েছে যে প্রবলেমটা সলভ হয়েছে। তো আমরা আশা করে নিতে পারি বশির ওই লোকের এই জ্ঞানের কথাটা শুনে বা এই অ্যাডভাইসটা শুনে হয়তো সেরকমই কোনো উদ্যোগ নিতে গিয়েছিল। পরবর্তীতে করিম তার সেই ব্যাপারটা বুঝতে পারে যে সে যে একেবারে 100% ভোগ দখল করছে সেটা আর করা যাবে না, কারণ করলে তারই বিপদ, সেই বিপদে পড়বে, সে গাছও হারাবে, গরুও হারাবে। সো পরবর্তীতে তাদের মধ্যে একটা হয়তো আন্ডারস্ট্যান্ডিং হয় এবং এভাবেই প্রবলেমটা সলভ হয়ে যায়। তো এটার থিমটা আমরা কী লিখতে পারি, তোমাদের অনুপম বইয়ে যে থিমটা দেওয়া আছে, দ্য থিম অফ দ্য স্টোরি ইজ দ্যাট ইফ সামওয়ান ট্রাইজ টু ডিসিভ আদার্স হি হিমসেলফ ফলস ইন ট্রাবল। মানে এখানে বলা হচ্ছে যে যদি কেউ অন্যকে বঞ্চিত করার চেষ্টা করে বা ডমিনেট করার চেষ্টা করে, তাহলে আলটিমেটলি সেই কিন্তু বিপদে পড়ে। করিম in this story befools his brother by taking the back part of the cow on top of the palm trees, but at last he himself falls in trouble. এখানে করিমের কথা যে বলা হয়েছে গল্পতে, সে তার ভাইকে বিফুল মানে বোকা বানানো, সে তার ভাইকে বোকা বানাতে চেয়েছিল গরুর ব্যাক পার্টটা নিয়ে এবং গাছের ফ্রন্ট মানে টপ পার্টটা নিয়ে, কিন্তু আলটিমেটলি পরিশেষে দেখা গেল যে সে নিজে এতে সমস্যায় পড়ে যাচ্ছে। তো এই হচ্ছে এই গল্পটার থিম। এই গল্পটা তোমাদের বইয়ের 83 নাম্বার থিম, যেটা হচ্ছে তোমাদের যে শিটটা দেওয়া হয়েছে এখানে, ওখানে 83 আর 84 দুইটা গল্পের পড়া থিম তোমাদেরকে পড়তে বলেছি। এটা হচ্ছে পড়ালাম আমি 83 নাম্বার, আর 84টাও মোটামুটি সিমিলার কোনো একটা কাহিনী আছে, সেটা পড়ে তোমরা থিমটা দেখে নিবে। তো আর কবিতা যেটা পড়া হলো সেটা যেহেতু টেক্সচুয়াল, সো এখানে তো বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, টেক্সচুয়াল সবগুলোই আমরা পড়বো। সে টেক্সচুয়াল পড়ার পর আমাদের অনেক নন টেক্সচুয়ালও পড়তে হবে। তো এটা ভালো করে তোমাদের আয়ত্ত করতে হবে, এটার থিমটা একবার যদি বুঝে নাও তাহলে তোমরা লিখতে পারবে। এখানে লেখার ক্ষেত্রে আমি বলি স্বাধীনতা তো থাকবেই, নিজেদের মতো করে লেখার স্বাধীনতা থাকবে, কিন্তু যাতে মূল কথাটা সেম থাকে। মূল কথাটা সেম থেকে যদি তোমরা কোনো একটা ওয়ার্ড একটু এদিক সেদিক করতে চাও বা কোনো একটা সিনোনিমাস ওয়ার্ড ইউজ করতে চাও তাহলে সেটা করতেই পারো। বাট থিমের ক্ষেত্রে যে মোস্ট ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে 50 ওয়ার্ডের মধ্যে তোমার
থিমটা কমপ্লিট করতে হবে, তুমি যেখান থেকেই লিখো না কেন বা যে সোর্স থেকেই লিখো না কেন। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আশা করি থিম দুটো তোমরা পড়ে নিবে এবং আদার্স যে থিমের ক্লাসগুলো তোমাদের গেছে সেগুলোও দেখবে। ইভেন ফার্স্ট সেমিস্টার থেকে তো সাধারণত আমরা সেকেন্ড সেমিস্টারে কিছু রিভিশন রাখি না, যদিও সিলেবাসে লেখা আছে যে ফার্স্ট সেমিস্টারে সব কিছুই রিভাইজ থাকবে। তারপরেও যেহেতু সিলেবাস নিজেই মোটামুটি একটা সেমিস্টারের সিলেবাস হিউজ থাকে, সো তেমন কোনো রিভিশন থাকছে না, শুধুমাত্র থিমের ক্ষেত্রে রিভিশন থাকবে। থিম তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে ক্লাসগুলো গেছে সেগুলো তোমরা একটু দেখে নিবে ইউটিউব থেকে, তাহলে কমন পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না থিমের ক্ষেত্রে। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।